চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে চিরিদেও হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনারদের অগ্রাধিকার দিয়ে চলতি মাসেই করোনার বুস্টার ডোজ শুরু, সারা দেশে আরও 1000 বুথ স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ। যুক্তরাজ্যে ওমিক্রন জরুরি অবস্থা জারি, করোনার নতুন ভ্যারিয়েন্ট টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। মাসুদ রানা সিরিজের 207টি ও কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক সত্য শেখ আব্দুল হাকিমের হাইকোর্টের রায়। বিএনপির বিরুদ্ধে আলালকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ, র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ জঙ্গিবাদ সন্ত্রাসকে উৎসাহিত করবে মন্তব্য। এবং গণতন্ত্রের প্রয়োজনেই খালেদাকে মুক্ত করার দাবি, সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষকে নিয়ে আন্দোলনের ঘোষণা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। চলতি মাসেই করোনা ভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বুস্টার ডোজের অগ্রাধিকারে থাকবেন ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা। মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, এই পর্যন্ত 11 কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। চলতি মাসে আরও 1.5 থেকে 2 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, এই পর্যন্ত 2 নারী ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। এই ভ্যারিয়েন্টে মৃত্যু হার কম হলেও সচেতন থাকতে হবে। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকাদানের জন্য আরও 1000 বুথ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় বারবার রিকোয়েস্ট করেছে, উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। কারণ আমি পার্টিকুলারলি সাউথ আফ্রিকার থেকে প্রোটোকলটা নিয়েছি। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং তার দুজনই ভেরি সিনিয়র কনসালটেন্ট ইন সাউথ আফ্রিকা এবং সিটিজেন। তারা আমাকে টোটাল প্রোটোকলটা দিয়ে দিছে এবং সেখানে তারা বলছে যে এটা একটু স্প্রেড করে খুব কুইকলি, যদিও এটার এফেক্টটা ডেল্টার মতো না আপাতত নাও। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে ওমিক্রন এমার্জেন্সি ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনে প্রতিদিন 10 লাখ ডোজ বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সবাইকে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। করোনা আক্রান্ত হয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। নাফিস ইফতেখারের রিপোর্ট। ওমিক্রন ভ্যারিয়েন্টের আগমনে করোনা প্রতিরোধে নজিরবিহীন উদ্যোগ যুক্তরাজ্যে। টিভি ভাষণে 18 বছরের বেশি বয়সীদের সবাইকে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দিনে 10 লাখ ডোজ দেওয়ার লক্ষ্য তার। বরিস জনসন জানান, টিকার 2 ডোজ ওমিক্রন প্রতিরোধে যথেষ্ট নয়, তবে 3 ডোজ নিলে ব্যাপক পার্থক্য গড়ে দিতে সক্ষম হবে। যুক্তরাজ্যের করোনা সতর্কতা বাড়িয়ে লেভেল 4 করেছে বরিস প্রশাসন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। কোভিড পজিটিভ হয়েছেন ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লুই দে গুন্দোসো। ওমিক্রনের সংক্রমণে করোনার বুস্টার ডোজের জন্য অপেক্ষাকাল কমানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তবে বড়দিনের ছুটি এগিয়ে এলেও পুরো অস্ট্রেলিয়াতেই কোয়ারেন্টাইন ছাড়া ভ্রমণ চালু করেছে দেশটির সরকার। মঙ্গলবার থেকে 6 থেকে 11 বছর বয়সীদের করোনা টিকা দেবে ইন্দোনেশিয়া। করোনার ওমিক্রন ধরন বেশি সংক্রামক এবং টিকার কার্যকারিতা কমিয়ে দেয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিফিংয়ে তারা জানিয়েছে, অমিক্রন ধরনের লক্ষণগুলো কম তীব্র। জার্মানির কয়েকটি শহরে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ ও সংঘর্ষে 14 পুলিশ আহত হয়েছে। বিক্ষোভ হয়েছে চেক প্রজাতন্ত্র, গ্রিস এবং ইউক্রেনেও। নাফিস ইফতেখার, চ্যানেল আই।
মাদারীপুরে করোনা ভ্যাকসিন না পাওয়ায় বিক্ষোভ মিছিল করেছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা মাদারীপুর সদর হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে বাড়ি ফিরেছে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, দুদিন ধরে তারা করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য মাদারীপুর সদর হাসপাতাল ঘুরছে। রোববার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তারা ভ্যাকসিন নিতে পারেনি। সে সময় প্রচণ্ড ভিড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং ঘোষণা ছাড়াই ভ্যাকসিন দেওয়া বন্ধ করা হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানে ভ্যাকসিন দেওয়ারও দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। সেবা প্রকাশনের মাসুদ রানা সিরিজের 260টি বই এবং কুয়াশা সিরিজের 50টি বইয়ের লেখক সত্য শেখ আব্দুল হাকিমের বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বইগুলোর মালিকানা নিয়ে শেখ আব্দুল হাকিমের পক্ষে কপিরাইট অফিসে দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত। এই কারণে বইগুলোর মালিকানা শেখ আব্দুল হাকিমের রয়ে গেল। 2019 সালের 29 জুলাই শেখ আব্দুল হাকিম বইগুলো সত্য দাবি করে সেবা প্রকাশনের স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করেছিলেন। এই রায়ের মাধ্যমে যে শেখ আব্দুল হাকিম, যিনি অলরেডি কপিরাইট হোল্ডার ছিলেন, তিনি এখন কপিরাইটের মালিকানা তারই থাকলো। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এলিট ফোর্স র্যাব নিয়ে যুক্তরাষ্ট্র যে বক্তব্য দিয়েছে তা দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে। ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগ মুরাদ হাসানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেও বিএনপির মোয়াজ্জেম হোসেন আলালকে প্রশ্রয় দিয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য, সেটা আমাদের দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসী, এদেরকে উৎসাহিত। বিএনপির সাম্প্রতিক কার্যক্রম প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মুরাদ যা বলেছে তার চেয়ে ঘৃণ্য জঘন্য কথা বলার পর আলালকে তিনি সমর্থন করেছেন। এটা হলো আওয়ামী লীগের সাথে তাদের পার্থক্য। মালেককে সমর্থন করেছে, আলালকে সমর্থন করেছে। এত অশ্রাব্য, এত অশোভন বক্তব্য কি করে মির্জা ফখরুল, তার মধ্যে কোনো ভদ্রতার লেশমাত্র আছে সেটা তার বক্তব্যে বোঝা যায়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুজিব শতবর্ষ এবং বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অনুষ্ঠানের আহ্বায়ক করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। গণতন্ত্র আর দেশের মানুষের প্রয়োজনেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা দরকার বলেছে বিএনপি। দলের মহাসচিব বলেছেন, প্রায় 1 মাস ধরে করা আন্দোলনে সাধারণ মানুষও সামিল হয়েছে। এবার সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। রাহুল রয়ের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর পর এবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সমাবেশে বিএনপি মহাসচিবের সঙ্গে যোগ দেন অন্য রাজনৈতিক দলের নেতারাও। এই লড়াই অব্যাহত রাখেন। পরে তো কেবল ধরা খেতে শুরু করেছে, এরপরে এমনভাবে ধরা খাবে যেরকম জালের মধ্যে মানুষ একবার পড়লে যতই ঘোরে ততই আটকে যায়। আমাদের সরকারও সেই রকম আটকে যাবে। উপরে আল্লাহ আছেন আর নিচে 17 কোটি মানুষ, তার দোয়ায়, মানুষের আশীর্বাদে বেগম জিয়া সুস্থ হবেন এবং ফিরে আসবেন বাংলাদেশের মানুষের কাছে। এই আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। প্রায় 1 মাসের উপরে আমরা আন্দোলন করছি, আমরা রাজপথে অনশন করেছি, রাজপথে সমাবেশ করেছি। আমরা প্রতিদিন সারা দেশে আমরা বিভিন্ন বিভাগীয় সদরগুলোতে সমাবেশ করেছি। আজকে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে, সমস্ত গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্য দিয়ে একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্ট, এই ভয়াবহ দানবীয় আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারবো ও তাদেরকে বাধ্য করবো যে তারা
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তার চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করবে। বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় পুলিশের দেয়া চার্জশিটের বিরুদ্ধে চিত্রনায়িকা পরিমণির নারাজি আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক মোহাম্মদ হেমায়েতুদ্দিনের আদালত এই আদেশ দেন। আদালত অভিযুক্ত নাসিরউদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহীদুল আলমের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র গ্রহণ করেন। প্রথম থেকেই শহীদুল আলম পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই সাথে আদালত তার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ মার্চ ধার্য করেছেন। মামলার চার্জশিটে কয়েকজন সাক্ষীর নাম না থাকায় সংক্ষুব্ধ হয়ে গত ১ ডিসেম্বর চিত্রনায়িকা পরিমণি আদালতে নারাজি আবেদন করেছিলেন। এবার সুবর্ণ বিজয়ের খবর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ, কিন্তু রক্তে অর্জিত স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় মুক্তিযুদ্ধের জয়ের পর থেকেই চালিয়ে যেতে হচ্ছে আরেক সংগ্রাম। ৫০ বছরের পথ চলায় পদে পদে এসেছে বাধা, হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র। ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের আজ ১০ম ও শেষ পর্ব। মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় যখন সময়ের ব্যাপার, তখন তারা সকল অবকাঠামো যেমন একদিকে ধ্বংস করছিল, তেমনিভাবে ব্যাংকের টাকাও করেছিল লুট। ছিল না খাদ্য গুদামে কোনো খাদ্য, দেশের সমুদ্র বন্দর এলাকায় পুঁতে রেখেছিল মাইন। এমন এক অবস্থায় স্বাধীনতার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের কাজ শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অল্প কিছুদিনের মধ্যেই যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন করে নতুন অবকাঠামো গড়ে তোলেন তিনি। স্বমহিমায় অর্থনৈতিক খাতকেও এগিয়ে নিয়ে যান বঙ্গবন্ধু। আমাদের খাদ্যের সংকট ছিল, আমাদের বস্ত্রের সংকট ছিল, উৎপাদন কার্যক্রমের সংকট ছিল, এবং কার্যক্রম শুরু করার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সরকারের কাছে সেটা ছিল না। বঙ্গবন্ধু নিজের সময় করা এবং খুব অল্প সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে করা হয়েছিল, যেগুলো আমাদের একটা স্বাধীন দেশের জন্য একেবারেই দরকার ছিল। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি সব কিছুই থেমে যায় ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর। আর্থসামাজিকভাবে এগিয়ে চলা দেশটি আবার পেছনের দিকে হাঁটতে শুরু করে। দারিদ্রতা আর মাথাপিছু ঋণের বোঝা বাড়তে থাকে বাংলাদেশের জনগণের। তবে সে পথ বদলে যায় যখন ২১ বছর পর নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনেন। ১২ বছরের সরকারের যে উন্নয়নের কার্যক্রমগুলো, সেগুলো তো অবশ্যই একটু অনেক ভিন্ন। আমরা এখন অনেকখানি সুসংগঠিত রাষ্ট্র। গত ১০ বছরের যে প্রবৃদ্ধি হয়েছে বা ১২ বছরের যে প্রবৃদ্ধি হয়েছে, সেটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আমাদের মাথা পিছু অনেক বেড়ে গেছে। সব দিক দিয়ে আমরা পাকিস্তান বা ভারতের চাইতে পিছিয়ে ছিলাম। এখন আমরা কিন্তু মোটামুটি ভাবে সব দিকে আমরা ভারত এবং পাকিস্তানের চাইতে অনেকখানি এগিয়ে। বিজয় সুবর্ণ জয়ন্তীর বছর উন্নয়নশীল দেশের কাতারে আসা বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সাথে যৌথভাবে অসহায় মানুষদের কম্বল বিতরণ করেন মানবতা সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান মজুমদার রাবেয়া ও মতিন ফাউন্ডেশন। রাবেয়া বসির কম্বল পাইয়া আমাদের উপকার আমরা পাইছি। আমাদের কম্বল দিলে আমরা হাইয়া খুশি, আমরা দোয়া করি। ধন্যবাদ। ধারাবাহিকতা অব্যাহতভাবে চালিয়ে যান, এই কামনা আমরা করি। সুবিধা বঞ্চিত মানুষের সহায়তা উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন, তারা দুস্থ মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন, এবং এটা শুধু আমাদের এই জায়গা না, সারা বাংলাদেশেই তারা এই কাজটি করে যাচ্ছেন। এটা আমি আমার পক্ষ থেকে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, এবং পাশাপাশি আবেদন রাখবো
এই কার্যক্রমটি যাতে আরও ব্যাপকতা হয়, আরও প্রসারিত করে। আর্থিক সহযোগিতা এবং শীতের সময় এই ধরনের শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তারা সহযোগিতা করে থাকে। এটা তাদের একেবারে পারিবারিক অবস্থান থেকে এখন যে প্রতিষ্ঠান দুটো কাজ করছে, এই প্রতিষ্ঠান দুটোর একটা এই ফাউন্ডেশন, আরেকটা যে জীবন এবং প্রকৃতি ফাউন্ডেশন, সেটাও শুধু এই অঞ্চল না দেশব্যাপী কাজ করছে। তাদের এই কাজটাকে আমরা স্বাগত জানাই। এক দশকের বেশি সময় ধরে মজুমদার ও রাবেয়া মতিন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন নানাভাবে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে আসছেন। সৌমিক আহমেদ, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ প্রতিটি খাতের অনন্য অংশ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এই খাতে দিন দিন কর্মসংস্থান বাড়ছে। এগিয়ে চলার 12 বছরে ডিজিটাল বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রফিকুল বাশারের 8 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা, ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশের বাইরে থেকে ডলারে আয় করছেন দেশের অনেক তরুণ তরুণী। নিজে যেমন স্বাবলম্বী হচ্ছেন, কাজ দিচ্ছেন অন্যদেরও। দেশের সমস্যা সমাধানের কথাও ভাবছেন তারা। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে এখন ম্যানেজ আছে, সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজ ফিউচার রেডি একটা ইন্ডাস্ট্রিতে কনভার্ট করবে। মানুষের যে কোনো ভুল হতে পারে, কিন্তু ডেটার কখনো ভুল হয় না। তো আমরা যেটা মনে করি যে প্রত্যেকটা ডেটা যদি আমরা ডিসিশনের ক্ষেত্রে আগের থেকেই পেয়ে যাই কিংবা রিয়েল টাইম ফিডিং দেই, তাহলে এটা আসলে অটোমেটিক্যালি ম্যানেজ করতে পারবে। আমরা মেডিকেল স্টুডেন্টদের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বানাচ্ছি, যেখান থেকে হচ্ছে মানুষের শরীরের বিভিন্ন ইন্টারনাল পার্টগুলো, যেগুলো অর্গান, বিভিন্ন নার্ভাস সিস্টেম বা মাস্কুলার বিভিন্ন যে সিস্টেমগুলো আছে, এগুলো সম্পর্কে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবে। আল জারা দুই বোন পড়াশোনার পাশাপাশি হাল ধরেছেন সংসারের। প্রতিবেশীদের নানা সমালোচনা আর ঘাত প্রতিঘাত পার হয়ে আজ তারা সফল। পাশে মানুষজন অনেক রকম কথা বলে, আসলে হচ্ছে কি সম্ভব, কিছু করতে পারবে না, অমুক সমক, মানে অনেক রকম কথা থেকেই এই আমার এত দূর আসা যে আমি পারবো করতে। কোনো মাসে আমি 10,000 করলেও সামনের মাসে মানে টার্গেট থাকে আবার 20,000, অনেক মাসে 30,000, হ্যাঁ 50,000 হয়ে যায়। নাটোরের শিক্ষার্থী রাতুল খানও সাফল্য পেয়েছেন প্রশিক্ষণ নিয়ে। অ্যামাজন, ওয়ালমার্ট সহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের কাজ করেন এরা রাজশাহীতে বসে। শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারে হয়ে থাকে, সেখান থেকে আমি একটা কোর্স করি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, এবং সেখান থেকে আমি এখন মান্থলি $1,000 পর্যন্ত ইনকাম করে থাকি। এইসব উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে সরকারের আইসিটি বিভাগ। শুধু প্রশিক্ষণই নয়, তদারকিও করা হচ্ছে ভবিষ্যৎ কর্মসৃজনে। বাইরে থেকে কাজ ধরবে, কাজ করে ডলার বা অন্য ফরেন আর্নিং হবে, আর্নিং হয়ে আমাদের ইকোনমিটাও পুরো ইভ্যালুয়েশন করে আমরা স্টার্টআপ সিলেকশন করেছি, তাদেরকেই এখানে আসলে কাজ করতে দেওয়া হচ্ছে, ফ্রি কাজ করছে বসে। গ্রামে বসে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ তৈরিতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। 2022 সালের জুন মাসের মধ্যে আমরা দেশের সব ইউনিয়নগুলোতে ইন্টারনেট কানেক্টিভিটি পৌঁছে দিতে পারবো। শুধু কিছু দুর্গম ইউনিয়ন বাকি থাকবে, এগুলো কানেক্টেড বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে স্থাপন করা হবে। উন্নত বাংলাদেশ গড়তে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় আরও বাড়াতে হবে। সেই ভিত্তি দেশেই তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। রফিকুল বাশার, চ্যানেল আই। এবার ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী মহানগরীতে দৃষ্টিনন্দন আধুনিক প্রজাপতি সড়কবাতি উদ্বোধন করা হয়েছে। মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদিঘি মোড় এবং মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়েছে। মহানগরের রানীবাজার মোড়ে নান্দনিক সড়ক আলোকায়ন উদ্বোধন করেন সিটি মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন। আগামীতেও অন্যান্য সড়কে দৃষ্টিনন্দন আধুনিক বাতি লাগানো হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় ছিলেন রাশিকের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডাক্তার আনিকা ফারিয়া জামান অর্ণা, রাশিকের প্রধান প্রকৌশলী শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল ইসলাম তুষার ও অন্যরা। এবার নিটোল টাটা কৃষি সংবাদ।
করতোয়া নদী খননের পর রংপুর পীরগঞ্জের ঐতিহ্যবাহী বড় বিলা বিলে পানি থাকছে না। বিলটিতে বছরের 6 মাসও পানি না থাকায় চরম ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। সেই সঙ্গে হারিয়ে যেতে বসেছে দেশীয় প্রজাতির মাছ। মেরিনা লাভলির রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড় বিলা বিলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে করতোয়া নদী। অগ্রহায়ণ মাসে প্রবাহ কমে যাওয়ায় এক পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, অন্যদিকে ভরাট হয়ে যাওয়া 92 হেক্টর বা 227 একরে এই বিলের বড় অংশ শুকিয়ে গেছে। এই বিলটা ভরাট হওয়ার কারণে আমরা মাছ বা ধরতে পারতেছি না, বা আমরা সবাই বসে আছি বাড়িতে, বিলে মাছ নাই, বিল শুকিয়ে গেছে, বিলে কিছু নাই। তো বড় বড় মাছ বল পাওয়া গেছিল, মাগুর, কই, শিঙ্গি এগুলো খুব পাওয়া গেছিল, খড়কাটি পাওয়া গেছিল, শিলা মাছ আর পাওয়া যায় না। সরকারের কাছে যে বিলটা যত তাড়াতাড়ি সম্ভব খনন করলে আমাদের মৎস্যজীবীদের জন্য ভালো হবে। আগে বিলে পানি থাকলেও পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি করতোয়া নদী খনন করায় বিলের পানি দ্রুতই সরে যাচ্ছে ভাটির দিকে। দীর্ঘদিন বিলের পরিচর্যা না হওয়ায় বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। আমরা সরজমিনে পরিদর্শন করে ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করব, যাতে বিলে সাময়িকভাবে বিলে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মাছের যাতে প্রাচুর্য বৃদ্ধি পায় এবং মৎস্যজীবীরা যাতে সেখানে আগের মতোই ওখানে মৎস্যকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে, সে বিষয়ে আমাদের সুপারিশ থাকবে আর কি। বড়বিলা বিল খনন সহ বিল দখলদারদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রতিষ্ঠার 100 বছরে এসে গ্রিন হাউস পেল ঢাকা বিশ্ববিদ্যালয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতিকূল পরিবেশে ফল ফসল উৎপাদনের গবেষণায় গ্রিন হাউসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেছেন গবেষকরা। শৌমিক আহমেদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বোটানিক্যাল গার্ডেনে গড়ে তোলা হয়েছে এই গ্রিন হাউস। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্ষমতা সম্পন্ন শস্য উৎপাদনের লক্ষ্যে এটি স্থাপন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তারপর আমাদের জাতির জনক এর জন্মশতবার্ষিকী, এই একটা মহেন্দ্রক্ষণে এই গ্রিন হাউসটা উদ্বোধন করতে পারলাম। এই জন্য আমরা সবাই খুবই আনন্দিত এবং এরা একটা কালের সাক্ষী হয়ে থাকবে যে এই একটা সুন্দর সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একটা সংযোজন হলো, যার ফলে আমাদের যারা নতুন প্রজন্মের গবেষক আছেন তারা গবেষণা করতে পারবেন এবং নতুন নতুন জাত খুব অল্প সময়ে আশা করি তার উদ্ভাবন করতে পারবেন। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, আগামী প্রজন্মের শিক্ষার্থীদের প্রস্তুত করতে গ্রিন হাউসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স এর আওতায় যারা কাজ করছে আমরা, যেমন প্রাণ রসায়ন, অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, এভাবে আমরা আমাদের বিভাগের বিভিন্ন গবেষণাগার আছে, বিভিন্ন বিজ্ঞানীরা আছেন, তারা সবাই এর থেকে সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ কিন্তু জলবায়ু পরিবর্তনের হুমকিতে থাকা যে দেশগুলো আছে তার মধ্যে অন্যতম, কারণ এখানে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাবে, ফলে আমাদের যে ধানের জাতগুলো আছে, যেসব অন্যান্য ফসলের জাতগুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে খুব দ্রুত খরা সহিষ্ণু, লবণাক্ততা সহিষ্ণু জাতে পরিণত করতে হবে। এবং এই যে একটা ব্যাপক গবেষণা কার্যক্রম, সেটা কিন্তু আমাদেরকে কিন্তু এখানে থেকেই পরিচালনা করতে হবে। এখনকার শিক্ষার্থীরা তারা কিন্তু অনেক বেশি আপডেটেড, তারা নিজেরাই আমাদের কাছে এসে জিজ্ঞেস করে আমরা ভবিষ্যতের জন্য তৈরি কিনা। এই তো তাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার লক্ষ্যেই কিন্তু আমাদের এই গবেষণা। আমাদের কাছে যেরকম বলেছি যে আমরা কিন্তু বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমাদের খাদ্যে কোনো অভাব নেই, কিন্তু এখন থেকে 20 বছর পরে কি হবে আমরা কিন্তু সের জন্য প্রস্তুত কিনা, তার জন্যই আমাদের এই গবেষণা। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে গ্রিন হাউসে ধান, আলু, টমেটো, বাদাম, বেগুন ও ডালসহ বিভিন্ন ফল, ফসল, ফুল এবং ভেষজ উদ্ভিদ নিয়ে গবেষণা চলছে। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। নরসিংদীর ঘোড়া দিয়ে স্ত্রী ও শিশু পুত্রকে হত্যার অভিযোগে স্বামী ফখরুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার রাতে নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো রেশমি আক্তার ও 13 মাস বয়সী শিশুপুত্র সালমান সাফায়ার। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই মাদকাসক্ত স্বামী ফখরুলকে নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে রেশমি আক্তারের বিবাদ লেগেই থাকতো। চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়েছে বলে ফখরুলকে রিহাবে দেয় তার বাবা মা। পরে তাকে রিহাব থেকে বাড়িতে নিয়ে আসা হয়। রোববার রাতে পারিবারিক কলহের এক পর্যায়ে এ হত্যার ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এক বছর ধরে নানা আন্তর্জাতিক উৎসব মাতিয়ে মুক্তির পর দেশের দর্শক সমালোচকদের প্রশংসা পাচ্ছে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম চলচ্চিত্র নোনা জলের কাব্য। আগামী 16 ডিসেম্বর পর্যন্ত ঢাকার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে চলবে ছবিটি। লাইলা নসিনের রিপোর্ট। একদিকে বাংলার উপকূলীয় অঞ্চলের অনাবিল প্রাকৃতিক সৌন্দর্য আর প্রান্তিক মানুষদের জীবনগাথা, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, সব মিলে নির্মাণের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম ছবি নোনা জলের কাব্য। তো মনে হয় সব নিয়ে গেছে। এই সাগরে কিন্তু খালি নেয় না, দেয়। চেয়ারম্যান চরিত্রে ফজলুর রহমান বাবুর অনবদ্য অভিনয়, অর্ণবের আবহ সঙ্গীত এবং থাই চিত্রগ্রাহক চানানুন চত্রুন ব্রজের দুর্দান্ত ফ্রেমিং ছবিকে দিয়েছে অনন্য মাত্রা। যুক্ত ছিলেন এক ঝাঁক প্রান্তিক মানুষ, যাদের নিয়েই এই গল্প। আমরা সিনেমাটি নির্মাণ করেছি বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে পটুয়াখালীর এক চরে, গঙ্গামতির চর, সেখানে 20 ঘর জেলে থাকতো। তো সেই জেলেদের সাথে আমার সখ্যতা গড়ে ওঠে 2015-তে। তো তারপর 15, 16, 17 আমি 3 বছর ওখানে গবেষণার কাজে যাই। তো এটা কেন আমি বলছি, কারণ হচ্ছে যে ওরা যদি আমাকে সাদরে গ্রহণ করে না নিত, তাহলে কিন্তু আমি এই ছবি বানাতে পারতাম না। কারণ আপনি ছবি দেখলে খেয়াল করবেন যে এখানে ক্যামেরার সামনে মাত্র 6 থেকে 7 জন অ্যাক্টর শহর থেকে গিয়েছে, আর বাকি সবাই কিন্তু জেলেরা এবং তাদের পরিবাররা অভিনয় করছে। মানুষ খুবই প্রশংসা করেছে যে আমরা এত দুর্গম কিছু জায়গায় যে এই দৃশ্যগুলো ধারণ করেছি। লন্ডন চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শনের পর বুসান, সিঙ্গাপুর, কলকাতা, গোথেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শন হয়েছে। দেখানো হয় সবশেষ জলবায়ু সম্মেলনেও। সম্প্রতি আমরা জিতলাম হচ্ছে কানাডায় মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে বেস্ট ডিরেক্টর আর বেস্ট সিনেমাটোগ্রাফার অ্যাওয়ার্ড। যে ইন্টারন্যাশনাল সার্কিটে পরিচিতি শুরু হলে ছবি বানানোর ক্ষেত্রে অনেক ধরনের হেল্প সাপোর্ট পাওয়া যায়। আশা করব যে আমার পরবর্তী ছবিতেও আমি ফিল্ম মার্কেটে পার্টিসিপেট করা, ল্যাবে পার্টিসিপেট করা, এগুলো আরো সহজতর হবে। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে 16 ডিসেম্বর পর্যন্ত নোনা জলের কাব্য প্রদর্শিত হবে। এরপর যাবে দেশের বিভিন্ন এলাকায়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার সরকারি কলেজ রোডটি দীর্ঘদিনও সংস্কার হয়নি। ভাঙা সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ রোডের এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন কয়েকশো শিক্ষক শিক্ষার্থী সহ আশপাশের 4 থেকে 5টি ইউনিয়নের মানুষ। সরকারি কলেজ থেকে সোনাপাড়া ও বড়তলি মোড় পর্যন্ত সড়কটির প্রায় 1 কিলোমিটার অংশ এক যুগেও সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক সময় উল্টো করে হাতে ড্রাইভারও অ্যাক্সিডেন্ট হয়। সরকারি কলেজ তারপরে মনে মানে এতটা ভাঙা এতটা আসতে কেমন মানুষ যাতায়াত করে, আমাদের অনেক সমস্যা হয়, গাড়ির সমস্যা হয়। বেহাল এই সড়কে বাড়তি ভাড়াতেও যানবাহন চলাচল করতে চায় না। তারা 10 টাকার জায়গায় সেখানে 50 টাকা চায় বসে। 50 টাকা চায় বলে এই টাকা এত টাকা লাগবে, তাছাড়া যাওয়া যাবে না। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। তোমার রিক্সা পাই না, আবার রাস্তাঘাট এরকম ঝাঁকি হয়। এরকম রাস্তাতে যদি রাস্তাটা ভালো হতো তাহলে সুবিধা হতো আমাদের। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সুবিধা নেই বলে অভিযোগ করছেন স্থানীয়রা। বিভিন্ন মানুষ, বিভিন্ন লোকজন, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাই যেন বিব্রত বোধ করে, আর সবাই তারা এই রাস্তা নিয়ে বিভিন্ন মন্তব্য করে। আমরা সঠিক সময় গাড়ি পাই না, এখানে কলেজে সঠিক সময় আসতে পারি না এবং আমাদের পড়ালেখায় অনেক বিঘ্ন ঘটে। সড়কটি সংস্কারে নতুন করে প্রকল্প নেওয়া হয়েছে এবং বরাদ্দ পেলে দ্রুত মেরামত হবে বলে জানান পৌর মেয়র। গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সড়কটি এটা 3 নম্বর গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে আমরা ট্রিট করেছি। পার্শ্ববর্তী যারা জমির মালিক আছেন তাদের সঙ্গে একটা কথাবার্তা আছে, তো ওনারা বলেছেন যে প্রকল্প অর্থ বরাদ্দ হলে ওনারা স্বেচ্ছায় জমি দান করবেন আর কি। নাগরিকদের দুর্ভোগ লাঘবে জনপ্রতিনিধিরা সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে এমন প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী সহ সবার। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।
স্প্যানিশ লা লিগার ঐতিহ্যবাহী মাদ্রিদ ডার্বি জিতেছে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে টানা 10ম জয়ের পাশাপাশি টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে দ্য গ্যালাক্টিকোস। লা লিগায় খুঁড়িয়ে চলা জায়ান্ট বার্সেলোনা আবারও পয়েন্ট হারিয়েছে। মাঝারি শক্তির ওসাসুনার বিপক্ষে দুবার এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র করে বার্সেলোনা। বার্সার ইগলেসিয়াস ও ইজালজুলি